তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব বিরোধিতা ও বিরোধ অনুমানের যে ছোট প্রশ্নগুলি আলোচনা চলছে সেই আলোচনার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এখানে যে প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখো। তো আমি এর আগেই বলছিলাম যে বিরোধিতা, যখন আমি এই বিরোধিতা চ্যাপ্টারের যে প্রশ্নগুলোর অ্যান্সার করব তখন কিন্তু আমাদের এই যে ছক দুটি কিন্তু আমাদের হাতের কাছে রাখতে হবে। তাহলে দেখো, আজকেও সেই ছক দুটি আমরা হাতের কাছে রেখে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করার চেষ্টা করব। দেখো, আজকের প্রশ্ন হচ্ছে সাধারণ বা প্রচলিত ক্ষেত্রে প্রধান বা শক্তিশালী বিরোধিতা কোনটি। এখন দেখো, প্রচলিত বা সাবেকি আমরা বা সাধারণ বিরোধিতা যাই বলি না কেন, আমরা যে বিরোধিতার এই যে ছকটি আছে এই ছকটি কিন্তু আমরা সাবেকি, প্রচলিত বা প্রথাগত এটা বলে থাকি। এই বিরোধিতার ছকটিকে প্রথাগত। হ্যাঁ, আর এইটা নিচে দেখো ছোট একটি ছক এঁকে রেখেছি, সেটা হচ্ছে এরিস্টটলীয় ছক। তার মানে আমরা এই ছকটিকে কিন্তু সাবেকি বা প্রচলিত বিরোধিতার ছক বলতে পারি, আর এটাকে আমরা এরিস্টটলীয় ছক বলতে পারি। তো তোমরা বিভিন্ন ক্লাসে দেখেছো যে এরিস্টটলীয় ছক আর প্রথাগত ছকের মধ্যে যে পার্থক্য, সেটিও আমার কোনো ক্লাসে দেওয়া হয়েছে, তোমরা পারলে দেখে নিও। তো দেখো, আজকের যে প্রশ্নগুলি আলোচনা করব তার প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণ বা প্রচলিত ক্ষেত্রে বিরোধিতার ক্ষেত্রে প্রধান বা শক্তিশালী বিরোধিতা কোনটা। এখানে দেখো যে এইটা হচ্ছে সাবেকি বা প্রচলিত বিরোধিতার ছক, তাহলে এক্ষেত্রে প্রধান বিরোধিতা হচ্ছে এই বিরুদ্ধ বিরোধিতাকে প্রধান বা শক্তিশালী বিরোধিতা বলা চলে। কেন বলা চলে? কারণ হচ্ছে এখানে কারণ হিসাবে বলা যায় যে কর্ণের সাহায্যে, সবচেয়ে দীর্ঘতর রেখার সাহায্যে এই বিরোধিতাকে দেখানো হয়েছে। আরেকটি যুক্তি হতে পারে যে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণের এবং পরিমাণের পার্থক্য দুটিরই হয়। কাজেই আমরা বলতে পারি যে সাধারণ, প্রচলিত অথবা প্রথাগত বিরোধিতার ছকে বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং প্রধান বিরোধিতা। কারণ হিসাবে কি বলা হলো? কারণ হিসাবে দুটি যুক্তি দেখানো হলো। এক হচ্ছে যে এই বিরুদ্ধ বিরোধিতাকে দেখানো হয়েছে সবচেয়ে দীর্ঘতর রেখা, সেটা হচ্ছে কর্ণের সাহায্যে দেখানো হয়েছে এখানে। আবার এই বিরুদ্ধ বিরোধিতার মধ্যে গুণ এবং পরিমাণে উভয়ই পার্থক্য থাকে, তাই এখানে আমরা বলতে পারি সবচেয়ে শক্তিশালী এবং প্রধান বিরোধিতা হচ্ছে কি? বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা। ক্লিয়ার? আমরা এবারে পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে সাবেকি বিরোধ চতুষ্কোণের কর্ণে কোন প্রকার বিরোধিতা দেখানো হয়। সাবেকি বিরোধ চতুষ্কোণের কর্ণে, সাবেকি বিরোধ চতুষ্কোণের কর্ণে প্রশ্নটা এরকম, সাবেকি বিরোধ চতুষ্কোণের কর্ণে কোন বিরোধিতা দেখানো হয়। প্রশ্নটা হচ্ছে সাবেকি বিরোধ চতুষ্কোণের কর্ণে, তার মানে সাবেকি এটা, তাহলে এই যে চতুষ্কোণ আছে এই চতুষ্কোণের কর্ণে কি দেখানো, কোন বিরোধিতা দেখানো। দেখো কর্ণে এটা হচ্ছে এ আর ও, এইটা কর্ণ, আবার ই আর আই হচ্ছে কর্ণ। তাহলে এখানে কোন বিরোধিতাকে দেখানো হয়েছে? এখানেও এই উত্তরটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই উত্তরটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। কর্ণে দেখানো হয়েছে বিরুদ্ধ বিরোধিতাকে। এটা কিন্তু এই যে সাবেকি বিরোধ চতুষ্কোণ। ঠিক আছে, এবারে আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন হচ্ছে অসম বিরোধিতায় বচন দুটির কিরূপ প্রভেদ থাকে। অসম বিরোধিতায় প্রশ্নটা হচ্ছে অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে কিরূপ প্রভেদ থাকে।
প্রশ্নটা হচ্ছে অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে কিরূপ প্রভেদ থাকে। তাহলে অসম বিরোধিতা কার কার মধ্যে, দেখো অসম বিরোধিতা হচ্ছে এ বচন আর হচ্ছে আই বচনের মধ্যে। এ বচন আমরা লিখি সকল হয়, আই বচন লিখি আমরা কোনো কোনো হয়। এখানে এসপি দিয়ে দিই। তাহলে এ আর আই হচ্ছে অসম বিরোধিতা। তাহলে দেখো এই অসম বিরোধিতার ক্ষেত্রে কিরূপ প্রভেদ হয় সেটা বলছে। দেখো এখানে হয় একই আছে, গুণের কোনো প্রভেদ থাকে না, উদ্দেশ্য এক, বিধেয় এক। তাহলে হচ্ছে দেখো এ বচনের পরিমাণ কি, এ বচনের পরিমাণ হচ্ছে সার্বিক বা সামান্য, আর আই বচনের পরিমাণ হচ্ছে কি বিশেষ। তাহলে পার্থক্য কি দাঁড়ালো, পার্থক্য হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু পরিমাণের দিক থেকে পার্থক্য দাঁড়ালো। তার মানে কিরূপ প্রভেদ থাকে, মানে কিরূপ পার্থক্য থাকে। তাহলে আমরা বলতে পারি অসম বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে কিরূপ প্রভাব থাকে, পরিমাণের পার্থক্য থাকে বা পরিমাণগত পার্থক্য থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে পরিমাণগত পার্থক্য, পরিমাণগত পার্থক্য থাকছে। বোঝা গেল? এইটা হচ্ছে অ্যান্সার। অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে কিরূপ প্রভেদ থাকে, সেটা হচ্ছে পরিমাণগত প্রভেদ থাকে। আমরা এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা হচ্ছে এরিস্টটলীয় ছকের কর্ণে কোন বিরোধিতা দেখানো হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে এরিস্টটলীয় ছকের কর্ণে কোন বিরোধিতা দেখানো হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এরিস্টটলীয় ছকের কর্ণে কোন বিরোধিতা দেখানো হয়েছে। দেখো এরিস্টটলীয় ছক, এটা কর্ণে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে কর্ণ। দেখো এখানে লিখছি যে ছকটা হচ্ছে এরকম, এটা বিপরীত বিরোধিতা এ আর ই, এটা এরিস্টটলীয় ছক। এ আর ই হচ্ছে বিপরীত বিরোধিতা, এ আর ও হচ্ছে বিরুদ্ধ, আই আর ই হচ্ছে বিরুদ্ধ। তাহলে এই দুটি বিরোধিতাকে কিন্তু এরিস্টটল স্বীকার করেছে। তাহলে বিপরীত বিরোধিতাকে এখানে কর্ণের সাহায্যে দেখানো হয়েছে এরিস্টটলীয় ছকে। আমার প্রশ্ন ছিল এরিস্টটলীয় ছকের কর্ণে কোন বিরোধিতাকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে বিপরীত বিরোধিতাকে দেখানো হয়েছে। অ্যান্সারটা হচ্ছে বিপরীত বিরোধিতাকে এরিস্টটলীয় ছকে কর্ণের মাধ্যমে দেখানো হয়েছে। পরের প্রশ্নে যাব আমরা এবারে। পরের প্রশ্ন হচ্ছে বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে অন্য বচনটি কি হবে। বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে প্রশ্নটা হচ্ছে এরকম, বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে অন্য বচনটি কি হবে, অন্য বচনটি কি হবে। এখন বিপরীত বিরোধী বচন দেখো এ আর ই, তার মানে এ আর ই হচ্ছে বিপরীত বিরোধী বচন। তাহলে এই দুটা যদি বিপরীত বিরোধী বচন হয়, প্রশ্নটি রেখেছে যে বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে, তার মানে এই দুটার মধ্যে যদি একটি সত্য হয় তবে অন্যটি কি হবে। তাহলে দেখো এ আর ই এর মধ্যে সম্পর্ক বিপরীত বিরোধিতার। তাহলে এখন এর মধ্যে একটি বচন সত্য হলে, দেখো বিপরীত বিরোধিতা কার এ আর ই এর মধ্যে একটি সত্য হলে একটি মিথ্যা হচ্ছে। এটা যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা হচ্ছে, তার মানে একটি সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে। এখানে প্রশ্ন অনুযায়ী বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অন্যটি কি হয়, একটি বচন এটা যদি সত্য হয় তাহলে অন্যটি কি হচ্ছে, অন্যটি মিথ্যা হচ্ছে। দেখো ছকে আছে একটি সত্য আরেকটি মিথ্যা, একটি মিথ্যা একটি সত্য। তার মানে একটি সত্য হলে এখানে ধরতে হবে এইভাবে, একটি সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে। এটা যদি সত্য হয় তাহলে এটা সত্য হচ্ছে, তার মানে একটি সত্য হলে একটি মিথ্যা হচ্ছে। এটা কি বিরোধিতা, এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতাকে বিপরীত বিরোধী বচন বলছে। তোমরা জানো যে এখানে এই যে চারটি বচনের সম্পর্ক, এই চারটি বচন
মানে হচ্ছে প্রত্যেকটি বচনের বিরোধী বচন। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। এবারে দেখো তাহলে পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে এরিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কি কি? এরিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কি কি? এরিস্টটলের মধ্যে বিরোধিতা কত প্রকার ও কি? দেখো এরিস্টটল এখানে দুই রকম বিরোধিতাকে স্বীকার করেছেন। তার মানে এরিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার? দু প্রকার। এক নম্বর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, আর দু নম্বর হচ্ছে বিপরীত বিরোধিতা। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিরোধিতা, একটা বিরুদ্ধ বিরোধিতা আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, কেন এরকম এই দুটাকে স্বীকার করলো আর দুটাকে স্বীকার করলো না কেন? এটা প্রশ্ন হতে পারে, তাই না? এখন বিরুদ্ধ বিরোধিতা আর হচ্ছে বিপরীত বিরোধিতা, এই দুটা বিরোধিতা হচ্ছে এরিস্টটলের মতে। প্রশ্ন হচ্ছে কেন এটা এরকম, মানে কেন এরিস্টটল এই দুই প্রকার বিরোধিতাকে স্বীকার করেছেন? আসলে এরিস্টটল সত্য মিথ্যার দৃষ্টিকোণ থেকে, সত্য মিথ্যার দিক থেকে বিরোধিতার সম্পর্ক স্বীকার করেছেন। তাহলে দেখো এরিস্টটল বলেছে যে একটি বচন যদি সত্য হয় তাহলে আরেকটি বচন কখনোই সত্য হতে পারে না। তাই বিপরীত বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখি একটি বচন সত্য হলে আরেকটি বচন মিথ্যা হচ্ছে, আর একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে। কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। এর বিপরীত কথা কি? একটি বচন যদি মিথ্যা হয় তাহলে আরেকটি অনিশ্চিত হচ্ছে, একটি বচন যদি মিথ্যা হচ্ছে তাহলে আরেকটি অনিশ্চিত হচ্ছে। এখানে বক্তব্যটি এরকম যে এরিস্টটলের মতে বিরোধিতা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এরিস্টটল মনে করেন যে একটি বচনের মধ্যে যদি একটি বচন সত্য হয়, আরেকটি বিরোধিতার ক্ষেত্রে যদি একটি বচন সত্য হয় তাহলে একটি বচন যদি সত্য হয় তাহলে আরেকটি বচন কি হবে? তাহলে আরেকটি বচন মিথ্যা হয়ে যাবে। কিন্তু দেখো এক্ষেত্রে একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে, একটি সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে। এরিস্টটল এই দিক থেকে বিচার করেছেন। তাহলে বিপরীত বিরোধিতা আমরা দেখি একটি যদি সত্য হয় তাহলে আরেকটি মিথ্যা হয়। মিথ্যার কথা কিন্তু বলেননি, কাজেই বিপরীত বিরোধিতাকে তিনি স্বীকার করেছেন। আর তার কথা অনুসারে একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হচ্ছে, এটি বিপরীত বিরোধিতার ক্ষেত্রে খাটে। তাই তিনি বিপরীত বিরোধিতাকে স্বীকার করেছেন। আবার বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দেখো, বিরুদ্ধ বিরোধিতা কার মধ্যে? বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে এ আর ও এর মধ্যে। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ও বচন মিথ্যা, আবার ও বচন যদি সত্য হয় তাহলে এ বচন মিথ্যা। তার মানে এখানে বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখলাম একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে আরেকটি সত্য হবে। কিন্তু এক্ষেত্রে এরিস্টটলের বক্তব্য হচ্ছে একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হবে, কিন্তু আরেকটি মিথ্যা হলে আরেকটি সত্য হবে, এরকম বক্তব্যটা নয়। বক্তব্যটা হচ্ছে একটি বচন সত্য হলে আরেকটি কি? আরেকটি তাহলে মিথ্যা। তাহলে সেই ক্ষেত্রে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যেমন দেখলাম, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু সেরকম যে একটি বচন সত্য হলে আরেকটি কি হবে? মিথ্যা হবে। তাই এরিস্টটল সত্য মিথ্যার দিক থেকে বিচার করে তিনি বলেছেন যে একটি বচন যদি সত্য হয় তাহলে আরেকটি বচন মিথ্যা হবে। এদিক থেকে বিপরীত বিরোধিতা আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা কি? বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা তিনি স্বীকার করেছেন। তাই এরিস্টটলের মতে বিরোধিতা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এবারে প্রশ্ন হতে পারে তাহলে আর যে দুটি বিরোধিতা রয়েছে, একটা হচ্ছে অসম বিরোধিতা, একটা হচ্ছে অসম বিরোধিতা, আর একটা কি বাকি থাকলো? আর একটা বাকি থাকলো হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এবারে দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে আমরা যদি দেখি একটি বচন সত্য হলে আরেকটি বচন কি হচ্ছে? সত্য। এ আর আই সত্য হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি বিরোধিতার সম্পর্কই থাকে তাহলে একটি সত্য হলে আরেকটি তো মিথ্যা হওয়ার কথা। কিন্তু এখানে দেখা গেল যে একটি বচন সত্য হলে আরেকটি সত্য হচ্ছে। এরিস্টটলের বক্তব্য হচ্ছে একই সঙ্গে দুটি বচন সত্য হতে পারে না, কাজেই তিনি অসম বিরোধিতাকে স্বীকার করেন নাই। ঠিক একইভাবে বলা যেতে পারে আই বচন আর ও বচনের ক্ষেত্রে। তাহলে আই বচন আর ও বচনের ক্ষেত্রে দেখো একটি বচন যদি মিথ্যা হয় তাহলে আরেকটি সত্য হচ্ছে, আরেকটি যদি সত্য হচ্ছে আরেকটি মিথ্যা হচ্ছে। তাহলে আই বচনের ক্ষেত্রে
একটি যদি সত্য হয় তাহলে আরেকটি অনিশ্চিত হচ্ছে, অবচনের ক্ষেত্রে আরেকটি যদি সত্য হয় তাহলে এটি অনিশ্চিত হচ্ছে। অনিশ্চিত কথার অর্থ হচ্ছে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তাই এরিস্টটলের বক্তব্য এদিক থেকেও ঠিক, এই বচনটা যদি সত্য হয় তাহলে অনিশ্চিত যদি আরেকটি বচন থাকে তাহলে অনিশ্চিত মানে তো সত্যও হতে পারে আবার মিথ্যা হতে পারে। কাজেই এখানেও একই সঙ্গে দুটি বচন সত্য হতে পারে। কাজেই এখানেও এই অধীন বিপরীত বিরোধিতাকেও এরিস্টটল স্বীকার করেনি। তাই এরিস্টটলের মতে বিরোধিতা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এবারে আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্নটি হচ্ছে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত, সহজ প্রশ্ন। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে দেখো দৃষ্টান্ত মানে যে উদাহরণ, এটা অনেক ছাত্রছাত্রীর কাছে বুঝতে অসুবিধা। দৃষ্টান্ত মানে উদাহরণ, সেটা তাদের দোষ নয়, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। এখন দেখো এই অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত, তাহলে এই দৃষ্টান্ত শব্দটির অর্থ যদি একটি সাধারণ ছাত্র না বোঝে তাহলে কিন্তু এর অ্যান্সারটি করতে পারবে না। তাহলে আমি দেখেছি যে অনেকে দৃষ্টান্ত মানে যে উদাহরণ আর দৃষ্টান্ত যে একই জিনিস, এটা আমাদের সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে অনেকেই বুঝতে অপারগ। কাজেই এই প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে যে দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ, তাহলে অসম বিরোধিতার একটি উদাহরণ দিলে হয়। কিন্তু যদি উদাহরণ শব্দটি লিখতো তাহলে হয়তো ওই ছাত্রটি বা ছাত্রীটি অ্যান্সার করতে পারত। তাহলে দেখো অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত আর উদাহরণ একই জিনিস, এইটা একজন সাধারণ মানের ছাত্রের জন্য খুব অসুবিধা ছিল, সেটা অসুবিধা দূর করার জন্য এই প্রশ্নটি আমি এখানে রেখেছি। তাহলে দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে অসম বিরোধিতা কার কার, এ আর হচ্ছে আই এর মধ্যে, তাহলে এ আর আই এর একটি দৃষ্টান্ত দিলেই হবে। এখানে সকল এজ হয় পি লিখে দিলাম, আবার আই বচন কোন কোন এস হয় পি, কোন এস হয় পি। তাহলে এই যে অসম বিরোধিতার ক্ষেত্রে এ আর আই বচন, এইটা হচ্ছে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত। এরকম করে লিখলেও হবে। আমরা পরের প্রশ্নে যাব। উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? বলছে উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? তো তোমরা দেখো উভয় বচন সত্য নয়, প্রশ্নটি হচ্ছে উভয় বচন সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? প্রশ্নটি এরকম যে উভয় বচন সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? আমরা এটি বিরোধিতার ছক অনুসারে দেখি যে কোন বচন উভয় সত্য নয়, অর্থাৎ উভয় বচন সত্য নয়। তার মানে উভয় বচন সত্য নয় মানে কি? উভয় বচন সত্য নয় মানে হচ্ছে কিন্তু একই সঙ্গে দুটাই সত্য, এরকম ব্যাপারটা নয়। তার মানে একটি সত্য হলে আরেকটি মিথ্যা হবে, এই কথাটার অর্থ কিন্তু এটা। প্রশ্নটির মানে হচ্ছে উভয় বচন সত্য নয়, তার মানে একই সঙ্গে দুটি বচন সত্য নয়। তাহলে এটি কোন বিরোধিতার নিয়ম? তাহলে বিরোধিতা আমাদের চার প্রকার আছে, চার প্রকার বিরোধিতা আমরা এখানে দেখতে পারি। তাহলে দেখো আমরা প্রথমেই এক নম্বরে যদি আমরা বিপরীত বিরোধিতাকে বলি, বিপরীত বিরোধিতা, এটা প্রমাণ করা যাক যে একই সঙ্গে সত্য কি না। তাহলে দেখো উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটা সত্য এটা মিথ্যা, এটা মিথ্যা এটা সত্য। তাহলে এখানে আমরা বিরোধিতার ক্ষেত্রে উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটা এই কথাটা মিলে গেল। তার মানে আমরা এখানে লিখতেই পারি বিপরীত বিরোধিতা নিয়ম এটি। উভয় বচন সত্য নয়, উভয় বচন একই সঙ্গে সত্য নয়, উভয় বচন একই সঙ্গে সত্য নয়, প্রশ্নটি এটা ছিল। উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার নিয়ম? দেখো উভয় বচন একই সঙ্গে সত্য হচ্ছে না, মিথ্যা এটা অনিশ্চিত, কিন্তু মিথ্যার কথা তো বলেনি, বলছে উভয় বচন একই সঙ্গে সত্য নয়। তার মানে এখানে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে আমরা দেখছি কথাটি মেলে, তার মানে যা বলছে সেটা হচ্ছে বিপরীত বিরোধিতার নিয়ম। এবারে আমরা যদি আরেকটু খেয়াল করি, এবারে দেখো 2 নম্বর বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে বিরুদ্ধ বিরোধিতা এখানে আমি লিখে রাখলাম বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা কি এরকম দেখি? দেখো উভয় বচন একই সঙ্গে সত্য নয়, বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে কার কার মধ্যে? এ আর ও এর মধ্যে।
তাহলে দেখো একটি সত্য একটি মিথ্যা, একটি মিথ্যা একটি সত্য, তার মানে এটা সত্য হলে এটা মিথ্যা হচ্ছে, এটা সত্য হলে এটা মিথ্যা হচ্ছে। একই সঙ্গে সত্য কি না, একই সঙ্গে সত্য নয়। তাহলে আমাদের এই অ্যান্সারটাও রাইট হয়। অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতাও এটা বিরুদ্ধ বিরোধিতারও নিয়ম হয়, কারণ হচ্ছে একই সঙ্গে তো সত্য নয়। তাহলে যদি অপশন দিয়ে থাকে যে বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা, এই দুটি অ্যান্সার হবে, কিন্তু যদি অপশন দেওয়া থাকে তাহলে একটি দেওয়া থাকবে আরেকটি দেওয়া থাকবে না। তোমরা বুঝতেই পারবে যে কোনটি উত্তর হবে। এবারে আরো যে বিরোধিতাগুলো রয়েছে সেই বিরোধিতাগুলো দেখি। তাহলে দেখো এবারে আর কি বিরোধিতা রয়েছে, অসম বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে দেখো একটি সত্য হলে আরেকটি সত্য হচ্ছে, তার মানে অসম বিরোধিতা হচ্ছে না। আরেকটা কি আছে, অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দেখো একটি সত্য হলে আরেকটি অনিশ্চিত, এখানে সত্য হতে পারে, কাজেই অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে না। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে উভয় বচন একই সঙ্গে সত্য নয়। এটি কোন বিরোধিতার নিয়ম? এটি বিপরীত বিরোধিতার নিয়ম হতে পারে, আবার বিরুদ্ধ বিরোধিতার নিয়ম হতে পারে। তার মানে আমরা এটা প্রমাণ করে দেখালাম যে এই ছকের সাহায্যে যে এটি কেউ যদি বিপরীত বিরোধিতা লেখে তবুও ঠিক হবে, আবার কেউ যদি বিরুদ্ধ বিরোধিতা লেখে তবুও ঠিক হবে, কারণ আমাদের প্রমাণ হিসাবে এখানে আমরা দেখেছি দুটি বচন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সত্য নয়, আবার বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রেও সত্য নয়। কাজেই অপশন দেওয়া থাকলে আমরা বুঝতেই পারবো, অপশন ছাড়া যদি থাকে তাহলে আমরা বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা যে কোনো একটি লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবারে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে অসম বিরোধিতায় সত্যতার নিয়মটি কি? অসম বিরোধিতার সত্যতার নিয়ম, প্রশ্ন হচ্ছে অসম বিরোধিতার সত্যতার নিয়ম। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? তাহলে অসম বিরোধিতা কার কার মধ্যে? দেখো অসম বিরোধিতা হচ্ছে এ আর আই এর মধ্যে। তাহলে এ আর আই এর মধ্যে আমরা এই নিয়মটা দেখি। এ আর আই এর মধ্যে কি হচ্ছে? এ আর আই একটি সত্য হলে আরেকটি কি হচ্ছে? সত্য হচ্ছে। একটি সত্য হলে না, একটি মিথ্যা হলে আরেকটি অনিশ্চিত হচ্ছে। এবারে আই বচন যদি সত্য হয় তাহলে কি হচ্ছে? একটি সত্য হলে একটি সত্য হলে আরেকটি অনিশ্চিত হচ্ছে, আবার একটি মিথ্যা হলে একটি সত্য হচ্ছে। তাহলে আমরা নিয়মটা কি করে আবিষ্কার করতে পারি? দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে সার্বিক বচনটি, এক নম্বর নিয়ম এটা লিখে দিই, সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি কি হয়? বিশেষ বচনটি সত্য হয়। বিশেষ বচনটি সত্য হয়। তাহলে সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হয়। সার্বিক বচনটি যদি মিথ্যা হয়ে যায় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হয়। সার্বিক বচনটি যদি কি হয়? মিথ্যা হয়, তবে বিশেষ বচনটি কি হবে? বিশেষ বচনটি অনিশ্চিত হবে। তাহলে দেখো সার্বিক বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটি কি সত্য? সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য। সার্বিক বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত। মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত। এবারে আমরা পরের নিয়মটা যাই। পরের নিয়ম হচ্ছে বি নম্বর। এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি, এবারে বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সার্বিক বচনটি অনিশ্চিত। তাহলে মানে আমরা লিখতে পারি বিশেষ বচনটি যদি সত্য হয় তবে সার্বিক বচনটি অনিশ্চিত। আবার বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তবে সার্বিক বচনটিও মিথ্যা, তবে সার্বিক বচনটি মিথ্যা।
সার্বিক বচনটিও মিথ্যা। তাহলে দেখো বিশেষ বচনটি যখন মিথ্যা হচ্ছে সার্বিক বচনটি মিথ্যা হচ্ছে, বিশেষ বচনটি যখন সত্য হচ্ছে তখন বিশেষ বচনটি যখন সত্য হচ্ছে তখন সার্বিক বচনটি অনিশ্চিত হচ্ছে। সার্বিক বচনটি বিশেষ বচনটি যখন মিথ্যা হচ্ছে তখন তবে সার্বিক বচনটি মিথ্যা। বিশেষ বচনটি যখন বিশেষ বচনটি যদি মিথ্যা হয়, বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তাহলে সার্বিক বচনটি মিথ্যা। বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তবে সার্বিক বচনটি মিথ্যা হয়। আবার বিশেষ বচনটি যদি সত্য হয়, আবার বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সার্বিক বচনটি অনিশ্চিত হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অসম বিরোধিতার নিয়মটিকে লিখতে পারি। এবারে আমরা পরের প্রশ্নে যাই। দেখে এবারে পরের প্রশ্নটা আছে এরিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা নয় কোন বিরোধিতা? এরিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা নয় কোন বিরোধিতা? এরিস্টটলের মতে, এই প্রশ্ন আগেও আলোচনা করা হয়েছে, এরিস্টটলের মতে কোন বিরোধিতা প্রকৃত বিরোধিতা নয়? এরিস্টটলের মতে কোন বিরোধিতা প্রকৃত নয়? তোমরা জানো যে এরিস্টটলের মতে কোন বিরোধিতা প্রকৃত নয়। এরিস্টটল বিরুদ্ধ আর বিপরীত বিরোধিতাকে স্বীকার করেছেন, বাকি বিরোধিতাকে স্বীকার করেন নাই। কেন স্বীকার করেন নাই সে যুক্তি আমরা সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়েছি। তাই এখানে অসম এবং অধীন বিপরীত বিরোধিতা যে দুটো তিনি স্বীকার করেন নাই সে দুটি হচ্ছে তার উত্তর। অর্থাৎ এরিস্টটলের মতে কোন বিরোধিতা প্রকৃত নয়? একটা হচ্ছে অসম বিরোধিতা, আর একটা হচ্ছে কি বিরোধিতা? আর একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, আর একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এর পরের দিন আবার যে প্রশ্নগুলি বাকি থাকলো এর পরের দিন আবার সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্তই থাকলো। কেমন?